প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কর্ণবলী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকেও আমি উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের আভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মধ্যে পার্থক্যসমূহ নিয়ে আলোচনা করব। সরকার, বিদেশি সরকার, আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারের নিকট থেকে যে ঋণ গ্রহণ করে তাকে বৈদেশিক ঋণ বলে। অন্যদিকে দেশের জনগণ ও ব্যাংক ব্যবস্থা থেকে সরকার যে ঋণ গ্রহণ করে তাকে আভ্যন্তরীণ ঋণ বলে। এই দুটি পার্থক্য নিম্নরূপ। ঋণ সংগ্রহ পদ্ধতি: সরকার জনগণকে স্বেচ্ছায় দেশীয় ঋণ গ্রহণে উদ্বুদ্ধকরণ করতে পারে অথবা বাধ্যতামূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে, কিন্তু বৈদেশিক ঋণ গ্রহণে কোনো দেশকে বাধ্য করা যায় না। বৈদেশিক ঋণ বন্ধু প্রতিম দেশসমূহ থেকে আসে। ঋণ পরিশোধ পদ্ধতি: আভ্যন্তরীণ ঋণ পরিশোধে সরকার নতুন কর আরোপ, নতুন মুদ্রা সৃষ্টি প্রক্রিয়া গ্রহণ করতে পারে, কিন্তু বৈদেশিক ঋণ পরিশোধে বৈদেশিক মুদ্রা, ঋণ, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি পরিমাণে জমা রাখা আবশ্যক। বাণিজ্য নীতির মাধ্যমে বৈদেশিক ঋণ পরিশোধ করা যায়। ঋণের শর্তাবলী: আভ্যন্তরীণ ঋণ সম্পূর্ণ শর্তমুক্ত, কিন্তু বৈদেশিক ঋণ যথেষ্ট শর্তযুক্ত। বৈদেশিক ঋণ গ্রহণ করলে উচ্চ মূল্যের উপাদান ক্রয়, জাহাজ ভাড়া, অর্থনৈতিক নির্দেশনামা মেনে চলতে হয়। আভ্যন্তরীণ ঋণ উন্নয়নের যে কোনো স্তরে কাজ করতে পারে, কিন্তু বৈদেশিক ঋণ বৈদেশিক বিশেষ খাতে ব্যয় করতে হয়। ঋণ পরিশোধের সময়: আভ্যন্তরীণ ঋণ সর্বদা স্বল্পমেয়াদী হয়ে থাকে, তবে বিদেশ থেকে প্রাপ্ত ঋণ শর্ত সাপেক্ষ ও দীর্ঘমেয়াদী হতে পারে, কিন্তু বৈদেশিক ঋণ সবসময় দীর্ঘমেয়াদী হয়। কিছু বৈদেশিক ঋণ নির্দিষ্ট মেয়াদে পর্যন্ত সুদ দিতে হয় না। এছাড়া আভ্যন্তরীণ ঋণ সাধারণত মাফ করা হয় না, কিন্তু বৈদেশিক ঋণ প্রায়ই মওকুফ করা হয়। ঋণের মেয়াদ: আভ্যন্তরীণ ঋণের তুলনায় বৈদেশিক ঋণের সময়সীমা বেশি হতে পারে। আভ্যন্তরীণ ঋণের পরিধির চেয়ে বৈদেশিক ঋণের সময় পরিধি বেশি হতে পারে। ক্রয় ক্ষমতা হস্তান্তরজনিত: আভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে সমাজের এক শ্রেণীর লোকের কাছ থেকে অন্য শ্রেণীর লোকের কাছে ক্রয় ক্ষমতা স্থানান্তরিত হয়, কিন্তু বিদেশি ঋণের ক্ষেত্রে এক দেশের লোকের কাছ থেকে ক্রয় ক্ষমতা অন্য দেশের লোকের কাছে হস্তান্তরিত হয়। আভ্যন্তরীণ ঋণের আর্থিক ভার না থাকলে প্রকৃত ভার আছে। বৈদেশিক ঋণের ক্ষেত্রে উভয় বোঝা বিদ্যমান রয়েছে। ঋণের পরিধি: আভ্যন্তরীণ ঋণের পরিধি চেয়ে বৈদেশিক ঋণের সময় পরিধি বেশি হতে পারে, তবে বিদেশি ঋণের তুলনায় আভ্যন্তরীণ ঋণের নিশ্চয়তা বেশি, একথা নিঃসন্দেহে বলা যায়। আভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণের মধ্যে কোনটি গ্রহণ যুক্তিযুক্ত? দেশের বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে আভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ঋণও গ্রহণ করা হয়ে থাকে, তবে দুটির মধ্যে কোনটি উত্তম তা নির্ভর করবে ঋণের উদ্দেশ্য, ঋণের ভার, ঋণ পরিশোধের ধরন, ঋণ পরিশোধের মেয়াদ ইত্যাদি বিষয়ের উপর। জরুরি প্রয়োজনে সরকার দেশের জনগণ বা আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ প্রদানে বাধ্য করতে পারে। বৈদেশিক ঋণের ক্ষেত্রে এরূপ সুযোগ সাধারণত থাকে না। জরুরি পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে আভ্যন্তরীণ ঋণ পাওয়া সহজ হয় এবং তা গ্রহণ করা ভালো। স্বল্পমেয়াদী তুলনায় দীর্ঘমেয়াদী প্রকল্প ব্যয় মেটানোর জন্য বৈদেশিক ঋণ গ্রহণ করা যুক্তিযুক্ত, কেননা ঋণ পরিশোধের সময় সাপেক্ষ এবং প্রকল্প হতে আয় অর্জনপূর্বক ঋণ পরিশোধের সুযোগ থাকে।
বৈদেশিক ঋণ গ্রহণ বিদেশিদের উপর নির্ভরশীলতা বাড়ায়। সাময়িক অসুবিধার সৃষ্টি হলেও যদি আভ্যন্তরীণ ঋণ দ্বারা রাজস্ব ব্যয় মেটানো যায়, তাহলে দেশ নির্ভরশীলতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যায়। সুতরাং বলা যায় যে বৈদেশিক ঋণ অপেক্ষা আভ্যন্তরীণ ঋণ উত্তম এবং গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে উপযুক্ত যুক্তিযুক্ত আছে। বৈদেশিক ঋণের অসুবিধাসমূহ। সরকার, বিদেশি ঋণ, আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারের নিকট থেকে যে ঋণ গ্রহণ করে থাকে তাকে বৈদেশিক ঋণ বলে। বৈদেশিক ঋণের সুফল ও কুফল উভয়ই রয়েছে, তবে এক্ষেত্রে বৈদেশিক ঋণের কুফল সম্পর্কে আলোচনা করা হলো। আভ্যন্তরীণ সম্পদের সংগ্রহে অনীহা। সরকার বৈদেশিক ঋণ গ্রহণ করলে আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে শিথিলতা দেখা দেয়, কারণ আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের তুলনায় বিদেশি ঋণ গ্রহণ সহজ। কিন্তু বৈদেশিক ঋণ জাতিগতভাবে অন্য দেশের উপর নির্ভরশীল করে তোলে। আমদানি বৃদ্ধি। সরকার বৈদেশিক ঋণ গ্রহণ করলে আমদানি বৃদ্ধি পায়। আমদানি বৃদ্ধি লেনদেন হিসেবে ঘাটতি তৈরি করতে পারে। তাছাড়া অপ্রয়োজনীয় ভোগ বৃদ্ধি পেতে পারে। ধনী শ্রেণীর উত্থান। সরকার বৈদেশিক ঋণ গ্রহণ করলে মুদ্রাস্ফীতির মাধ্যমে ধনী আরও ধনী এবং গরিব আরও গরিবে পরিণত হয়। তাছাড়া ঋণের অর্থ অনুৎপাদনশীল কাজে ব্যয় করা হলে তা ধনীদের পকেটে চলে যায়। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার। সরকার বৈদেশিক ঋণ গ্রহণ করলে দেশীয় ও প্রাকৃতিক সম্পদ উত্তোলনের দিকে নজর কম থাকে, ফলে দেশে প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার হয়। ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা। বিদেশি ঋণ শর্তযুক্ত হয়ে থাকে, তাই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে যেমন জটিলতা থাকে, আবার শর্ত পূরণ করতে না পারলে প্রকল্পের মাঝামাঝি সময়ে ঋণ বন্ধ হয়ে যায়। তাই বলা হয় বিদেশি ঋণ অনিশ্চয়তা রয়েছে। প্রতিকূল শর্ত। বিদেশি শর্তযুক্ত এবং শর্তহীন এই দুই ধরনের হয়ে থাকে। শর্তযুক্ত ঋণের ক্ষেত্রে অনেক সময় শর্ত প্রতিকূলে যেতে পারে। ঋণের শর্ত প্রতিকূলে গেলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে তেমন ভূমিকা রাখে না। পরামর্শ নিয়োগ। বিদেশি শর্তযুক্ত ঋণের ক্ষেত্রে অনেক সময় বিদেশি ঋণদাতা সংস্থার শর্তানুসারে প্রকল্পের পরামর্শক নিয়োগ দিতে হয়। পরামর্শকের বেতন হিসাবে ঋণের একটা বৃহৎ অংশ ঋণদাতার দেশ ফেরত নিয়ে যায়। অবাস্তব প্রকল্প গ্রহণ। অনেক সময় বিদেশি ঋণের কারণে যে প্রকল্প গ্রহণ করা হয় তা বাস্তবতা বিবর্জিত হয়ে থাকে। অবাস্তব প্রকল্প একটি দেশের জন্য বোঝাস্বরূপ। পরনির্ভরতা বৃদ্ধি। বিদেশি ঋণ একটি দেশের পরনির্ভরতা বৃদ্ধি করে। বিদেশের প্রতি পরনির্ভরতা কমাতে হলে বিদেশি ঋণ বর্জন করতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ। বিদেশি শর্তযুক্ত ঋণের ক্ষেত্রে অনেক সময় বিদেশি ঋণদাতা সংস্থার শর্তানুসারে বিভিন্ন বিষয়ে সেই দেশকে সমর্থন করতে হয়। তাছাড়া ঋণদাতা দেশসমূহ ঋণ গ্রহীতা দেশসমূহে রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারে। মাঝপথে সাহায্য বন্ধ। বিদেশি শর্তযুক্ত ঋণ হয়ে থাকে, তাই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে যেমন জটিলতা থাকে, আবার শর্ত পূরণ করতে না পারলে প্রকল্পের মাঝামাঝি সময়ে ঋণ বন্ধ হয়ে যায়। বিদেশি ঋণের এই অনিশ্চয়তার কারণে বিদেশি ঋণ বর্জন করা উচিত। দেশি ও বিদেশি উভয় ঋণের সুফল ও কুফল
উভয়ই রয়েছে, তবে বিদেশি ঋণের তুলনায় দেশীয় ঋণ অধিক গ্রহণযোগ্য। সরকারের ঋণ কি বারহীন? ক্লাসিক্যাল অর্থনীতিবিজ্ঞান থেকে শুরু করে আধুনিক অর্থনীতিবিজ্ঞানের অনেকেই অবলীলায় মত দিয়েছেন যে সরকারি ঋণের কম বেশি ভার রয়েছে, তবে মত পার্থক্যগত বহু মিল ও অমিল রয়েছে, সেগুলো নিম্নরূপ। ক্লাসিক্যাল মত। ক্লাসিক্যাল অর্থনীতিবিজ্ঞান সরকারি ঋণকে চরম ঘৃণিত কাজ বলে মনে করতেন। তারা এটাকে রাষ্ট্রের জন্য অভিশাপ স্বরূপ মনে করেন। এই ঋণ নাকি রাষ্ট্রকে দেউলিয়া করে দিতে পারে। তাদের মত হলো সরকারের ঋণ যত দ্রুত পারা যায় তা পরিশোধ করা উচিত। তারা মনে করেন বেশিরভাগ ঋণ অনুৎপাদনের কাজে ব্যবহার করা হয়। আবার রাষ্ট্র যদি ঋণকে উৎপাদনমূলক কাজেও ব্যবহার করে তাহলে বেসরকারি খাতের কর্মদক্ষতা কমে যাবে। ফলে সম্পদের অপচয়ের কারণে অর্থনৈতিক কল্যাণ হ্রাস পাবে। ফলে দেখা যায় সরকারের ঋণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভার বিদ্যমান আছে। ক্লাসিক্যাল সময় থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত সরকারি ঋণের ক্ষেত্রে একথা প্রযোজ্য ছিল। তবে এই সময় পর্যন্ত সরকারের ঋণ যুদ্ধব্যয় পরিচালনা, যুদ্ধ সরঞ্জাম ক্রয়, রাষ্ট্র প্রধানে বিলাসী জীবনযাপনের ব্যয় নির্বাহ ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে ব্যয় করা হতো। এ কারণে এই ঋণকে অনুৎপাদনশীল ও অপচয়মূলক বলে বিবেচনা করা হতো। আর এই ঋণ পরিশোধে দেশের জনগণকে কর প্রদানের মাধ্যমে ঋণের বোঝা বা ভার বহন করতে হতো। কেনসীয় মতবাদ। জে.এম. কেনস ও তার সমর্থকগণের মন্তব্য ছিল যে আভ্যন্তরীণ ঋণের কোনো ভার নেই, তবে সরকারের ঋণ দ্বারা বিনিয়োগ বৃদ্ধি করলে জাতীয় আয় ও বিনিয়োগ উভয়ই বাড়ানো সম্ভব। উক্ত ঋণ পরিশোধের যে আয় ব্যয় হয়ে থাকে তা ঋণ পরিশোধের কাজে লাগানো সম্ভব। তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো আর্থিক বা প্রকৃত ভার পড়বে না। উভয় মতবাদ একে অপরের বিপরীতে মেরুতে ঋণের ভার আছে কি নেই তা নির্ভর করবে মূলত ঋণ ব্যবহারের উদ্দেশ্যের সত্য এবং সর্বোপরি ব্যয় কীরূপ হবে তার উপর। কিন্তু ক্লাসিক্যাল ও কেনসীয় কেউই এই ঋণের উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করেননি। প্রকৃতপক্ষে সরকারি ঋণের ভার নির্ভর করে মূলত ঋণ ব্যবহারের উদ্দেশ্য এবং কোন ধরনের সেক্টরে ব্যয় করা হবে তার উপর। আধুনিক মতবাদ। কেনসীয় মতবাদের সাথে আধুনিক অর্থনীতিবিদগণ একমত প্রকাশ করেন। আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন সরকারি ঋণের ভার নির্ভর করে ঋণ কোন উদ্দেশ্যে ব্যবহৃত হবে, ঋণ কোন ধরনের সত্যযুক্ত, জাতীয় আয়ের ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া আছে কিনা তার উপর। বিশিষ্ট অর্থনীতিবিদ এ.পি. লার্নার বলেন, পূর্ণ নিয়োগ অর্জন করা যায় এবং তা বজায় রাখার ক্ষেত্রে সরকারি ঋণ ব্যবহার করলে তার কোনো ভার থাকে না। এ.এস. হ্যানসন বলেন, অসুবিধার চেয়ে সুবিধা বেশি থাকলে বলা যায় সরকারি ঋণের কোনো ভার নেই। আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন সরকার ঋণ উৎপাদনের কাজে ব্যবহার করলে এর কোনো ভার নেই, কেননা ঋণ যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে জাতীয় উৎপাদন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এই বর্ধিত আয় দ্বারা গৃহীত ঋণের সুদসহ আসল সহজে পরিশোধ করা সম্ভব। উৎপাদনমূলক খাতসমূহ যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, ব্রিজ, কালভার্ট, সামাজিক অবকাঠামো ইত্যাদি, এসব ক্ষেত্রে ঋণ ব্যবহার করলে সমাজের লোকদের কোনো ত্যাগ স্বীকার করতে হয় না। ফলে সমাজের উপর সরকারি ভার থাকবে না।